নমস্কার, আমি ডক্টর বর্ণালী রায়চৌধুরী, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্যাটালগ এন্ট্রির গঠন রীতি। ক্যাটালগ এন্ট্রি করা হয় গ্রন্থাগারে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলা হচ্ছে না, একটা ক্যাটালগ সবসময় একটি গ্রন্থাগারের দর্পণ হিসাবে আমরা সেটাকে জেনে এসেছি। অর্থাৎ গ্রন্থাগারের যা তথ্য সংগ্রহ থাকে, তার সংগ্রহে যা যা তথ্য থাকে, সেই তথ্যগুলিকে সকলের সামনে নিয়ে আসে ক্যাটালগ কার্ড, অর্থাৎ লাইব্রেরি ক্যাটালগের মাধ্যম। এবার এই কার্ডগুলো তৈরি করবার সময় তো এই যে করা হয়, ক্যাটালগ প্রস্তুত করার রীতিকে বলা হচ্ছে ক্যাটালগিং। আর এক একটি উপাদানের জন্য যে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যাটালগ কার্ড তৈরি হচ্ছে, সেটি ক্যাটালগ এন্ট্রি। এই ক্যাটালগ এন্ট্রির গঠন রীতি আমাদের কাছে জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এর ওপরে নির্ভর করেই কিন্তু আমরা গ্রন্থাগারের পাঠকদের আমরা সার্ভিস অর্থাৎ পরিষেবা দিতে পারবো। অর্থাৎ একটা গ্রন্থাগারের ক্যাটালগ এন্ট্রির গঠন যত সুন্দর হবে, যত নীতি নির্ধারিত পদ্ধতিতে এগিয়ে যাবে, তত সেটি অনেক বেশি কার্যকরী হবে। অর্থাৎ ধরুন একটা গ্রন্থাগারটি সামগ্রিক গ্রন্থ সংগ্রহ, অর্থাৎ মোট গ্রন্থ সংগ্রহের একটা আপেক্ষিক ধারণাও আমরা সেখান থেকে পেতে পারবো। কোন কোন বিষয়ের উপর গ্রন্থ আছে সেটিও আমরা জানতে পারবো। আবার পাঠকরা তারা তাদের নিজস্ব মেধা এবং নিজস্ব প্রয়োজনের ভিত্তি অনুযায়ী তারা ক্যাটালগ কার্ড দেখে বই নির্ধারণ করতে পারবে। এবং সাধারণত বিষয়ের উপর আমরা যদি জোর দিই, দৃষ্টিপাত করি, তবুও আমরা দেখব ক্যাটালগের বাহ্যিক প্রকৃতি বা আন্তর প্রকৃতি দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই ক্যাটালগ এন্ট্রিতে ধরুন একটা সাধারণভাবে আমরা বলি যে একটা সামগ্রিকভাবে ক্যাটালগের জন্য কতগুলি সাধারণ বিষয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা খুব প্রয়োজন। এবং এই সাধারণ বিষয়গুলোর মধ্যে কেবলমাত্র সাধারণ বললে হবে না, এর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক কিন্তু আছে। এবং এন্ট্রি সংক্রান্ত উল্লেখিত যে আলোচনাগুলো রয়েছে, সেই আলোচনার জন্য একটা নির্দিষ্ট নীতি নির্ধারিত নীতি একটি প্রয়োজন, যা সমস্ত সিদ্ধান্ত গ্রহণকে অনেক স্মুথ অর্থাৎ অনেক পেলব করে দেবে। সেটা কি আমরা বলতে পারি যে তার ভৌত ধর্ম গঠন বা বাহ্যিক প্রকৃতি কেমন হবে, আন্তর প্রকৃতি কেমন হবে, অর্থাৎ ক্যাটালগটা আবিধানিক ক্যাটালগ হবে না বর্গীকৃত ক্যাটালগ হবে, এবং একটা গ্রন্থের জন্য মোট কতগুলো আমরা এন্ট্রি প্রস্তুত করব এবং কি ধরনের এন্ট্রি প্রস্তুত করব, একটি বিশেষ গ্রন্থের জন্য কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত এন্ট্রি হবে, সব ধরনের গ্রন্থের জন্য একই সংখ্যক এন্ট্রি হতে পারবে কি পারবে না, বিষয় শীর্ষক এন্ট্রি কি করে করা হবে, কোন কোন ক্ষেত্রে বিষয়ের উপবিভাগ বা বিভাগগুলোকে আমরা নথিবদ্ধ করব, বা কোন নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী আমরা বিষয় শীর্ষক নির্ধারণ করব, মুখ্য এন্ট্রিগুলিতে কোন কোন বিবরণমূলক তথ্য বিস্তারিতভাবে লিপিবদ্ধ করতে হবে, বা বিষয় বা গুরুত্ব অনুসারে বিবরণমূলক তথ্যসীমা নির্দিষ্ট করতে হবে, বা ধরুন যে আরো অন্যান্য যে এন্ট্রিগুলি রয়েছে, সেই এন্ট্রিগুলি ধরুন রেফারেন্স এন্ট্রি দেখুন, বা আরো দেখুন রেফারেন্স কার্ডগুলো কিভাবে তৈরি করা হবে, কোন কোন ক্ষেত্রে এগুলো আবশ্যিক, গ্রন্থকারের নাম, গ্রন্থ নাম এবং বিষয়, এই তিন ক্ষেত্রে এক বা একাধিক বিকল্প নামের রূপ থাকলে কোনো বিশেষ রূপ এন্ট্রির শীর্ষক হিসেবে ব্যবহৃত হবে কিনা, বা ক্যাটালগ সম্পর্কিত অন্যান্য যে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে, সেইগুলো জন্য একটা নীতি নির্ধারণ করা হয়ে থাকে। এবার সেই নীতি নির্ধারণ করার পরে আমরা ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করে থাকি।
এবার ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করতে গেলে না যেটা প্রয়োজন সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি ক্যাটালগ একটা গ্রন্থের সামগ্রিকভাবে যাবতীয় যা সংগ্রহ আছে তার তথ্য নির্দেশিকা, তাই এগুলো মানে অর্থাৎ একটা মাত্র একক শিরোনাম বা বইয়ের জন্য একটি এন্ট্রি হবে, মুখ্য এন্ট্রি একটা হবে এবং একটি মাত্র পদ্ধতিতেই লিপিবদ্ধ হবে এবং তাতে যা তথ্য থাকবে সেই তথ্যের বিন্যাস পদ্ধতিও কিন্তু যদি না জানা থাকে তাহলে কিন্তু সঠিকভাবে ক্যাটালগ এন্ট্রি করা যাবে না। কেন কি আমরা জানি একটা ক্যাটালগ বিভিন্নভাবে আমরা বহুমুখী ভাবে ব্যবহৃত হয়ে থাকে। নির্দিষ্ট শীর্ষক না জানলে ক্যাটালগের ব্যবহারযোগ্যতা ঠিক থাকবে না। বহুমুখী সন্ধান সূত্র ব্যবহার করে নির্দিষ্ট গ্রন্থের তথ্য সন্ধান করা যেতে পারে যেহেতু, তাই আমরা সেই বহুমুখী সন্ধান সূত্রটাকে আমরা কাজে লাগাবো। বহুমুখী ব্যবহারের অর্থ মানে পাঠক বা ব্যবহারকারী সুনির্দিষ্ট প্রয়োজনে একাধিক সন্ধান সূত্র অনুযায়ী প্রতিটি গ্রন্থের তথ্য সংগ্রহ করতে পারেন। একাধিক সন্ধান সূত্র কি কি বলছি, যেমন ধরুন আমরা তো জানি যে একটা মূল গ্রন্থ বা গ্রন্থের নাম আছে, গ্রন্থকারের নাম আছে, সহগ্রন্থাকারের নাম আছে, বিষয় অনুযায়ী সিরিজ অনুযায়ী আমরা খুঁজতেই পারি। যেমন ধরুন অদ্ভুতের সিরিজ আমরা বললাম, সিরিজ অনুযায়ী খুঁজলাম। আমরা যে টিনটিনের সিরিজ খুঁজি বা অ্যাস্টেরিক্সের সিরিজ খুঁজি, সেগুলোও সিরিজ অনুযায়ী খোঁজা যায়, তাই সিরিজ অনুযায়ী খুঁজলাম। একজন পাঠক যখন গ্রন্থাগারে আসেন তিনি তো একটা জানা না জানার অদ্ভুত দোলাচলতায় আসেন, তিনি খানিকটা জেনে আসেন, কিছু না তথ্য না জেনে আসেন। তো সে তার অল্প বা বিশদ যে জানাটাই আছে বইটার সম্পর্কে তার উপর ভিত্তি করে তাকে বহুমুখী একটা সন্ধান সূত্রতার মধ্যে দিয়ে নিয়ে অত্যন্ত সুন্দরভাবে আমরা একটা পিন পয়েন্টেড গ্রন্থের মধ্যে তাকে গ্রন্থ পর্যন্ত আমরা পাঠককে পৌঁছে দিতে পারি যা তার প্রয়োজনকে সেই সময় মেটাবে। এটাই তো ক্যাটালগের মূল উদ্দেশ্য। তাই এই যে গ্রন্থাগারের প্রতিটি গ্রন্থ বা উপাদানকে একক হিসেবে ধরে সেই গ্রন্থ বা উপাদানের বিবরণগুলো পরিচয় দান করছে যে এন্ট্রি, তাতে বিভিন্ন তথ্য সমষ্টি থাকে, সেই তথ্য সমন্বিত এন্ট্রি সেটাই মুখ্য। এবং ক্যাটালগকে আমরা সাধারণত কি বলে থাকি যে এর বহুমুখী তথ্য নির্দেশনার একটা জায়গা আছে এবং এই যে বহুমুখী তথ্য নির্দেশনা আমরা দেখি কোন কোন ভাবে আসে। বহুমুখী তথ্য নির্দেশনার ক্ষেত্রে আমরা দেখছি যে তিনটে পদ্ধতিতে আছে, একটা আছে মুখ্য এন্ট্রি, দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত এন্ট্রি, তৃতীয় হচ্ছে বিষয় শীর্ষক এন্ট্রি। আরেকটি এন্ট্রি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে রেফারেন্স এন্ট্রি, যেটা আমরা দেখুন বা আরো দেখুন এই কার্ডের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করতে থাকি। তার মানে একটা লাইব্রেরি ক্যাটালগে বিভিন্ন ধরনের এন্ট্রি রয়েছে যা বই বা অন্যান্য উপকরণগুলিকে সংগঠিত ও শনাক্ত করতে সাহায্য করে। মুখ্য এন্ট্রি বা প্রধান এন্ট্রি, মেন এন্ট্রি, একটি আইটেমের সম্পূর্ণ ক্যাটালগ রেকর্ড যা সত্তা আকারে উপস্থাপিত, অভিন্নভাবে চিহ্নিত এবং উদ্ধৃত করা হয়, সেই এন্ট্রিকে আমরা মুখ্য এন্ট্রি বলবো। মুখ্য এন্ট্রিতে অন্যান্য সমস্ত শিরোনামের ট্রেসিং অন্তর্ভুক্ত হয়ে থাকে, যার অধীনে ওই এর নির্দিষ্ট উপাদানটি বা উপকরণটি ক্যাটালগে উপস্থাপন করা হবে। এমন সমস্ত রকম এন্ট্রি সেখানে দেওয়া থাকে। অর্থাৎ মুখ্য এন্ট্রিতে কি থাকে, একটা আইটেমের বা একটি উপাদানের সম্পূর্ণ ক্যাটালগ রেকর্ড যা সার্বিক সত্তা আকারে উপস্থাপিত, অভিন্নভাবে চিহ্নিত এবং উদ্ধৃত করা হয়ে থাকে এবং এখানে ট্রেসিংও অন্তর্ভুক্ত থাকে। বিভিন্ন ধরনের মুখ্য এন্ট্রি হয়ে থাকতে পারে, অথর এন্ট্রি হতে পারে বা লেখক এন্ট্রি, শিরোনাম এন্ট্রি হতে পারে, ভৌগোলিক নামের জন্য এন্ট্রি হতে পারে, কর্পোরেট সংস্থার জন্য শিরোনাম হতে পারে, ইউনিফর্ম শিরোনাম হতে পারে, সিরিজ এন্ট্রি হতে পারে। এই ধরনের এন্ট্রি মুখ্য এন্ট্রি হিসেবে থাকে। এবার এই যে মুখ্য এন্ট্রিগুলি আছে না, এই মুখ্য এন্ট্রিতে বিশদভাবে আমি পরবর্তী ক্ষেত্রে আমি বলছি। আমি তার আগে বলবার চেষ্টা করছি যে ক ধরনের এন্ট্রি থাকে। আমরা বললাম তো মুখ্য এন্ট্রি, অতিরিক্ত এন্ট্রি এবং বিষয় সম্পর্কিত এন্ট্রি। এবার মুখ্য এন্ট্রিতে বললাম একটা কার্ডে মূল
বইটির সার্বিক মানে বাহ্যিক বিবরণ, আভ্যন্তরীণ বিবরণ ইত্যাদি সমস্ত বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন সেখানে থাকছে, তার সাথে শীর্ষক থাকছে। সেই শীর্ষক হতে পারে লেখকের নামে, শীর্ষক হতে পারে শিরোনামের নামে, শীর্ষক হতে পারে ভৌগোলিক নামে, কর্পোরেট সংস্থা, ইউনিফর্ম শিরোনাম বা সিরিজ এন্ট্রি যে কোনো নামে হতে পারে। এই যে এন্ট্রিগুলো, এই যে বহুমুখী সন্ধান সূত্রতা বলছি, ঠিক এই জায়গাতেই আসছে অতিরিক্ত এন্ট্রির কথা। অর্থাৎ প্রধান এন্ট্রি একটা এন্ট্রি, এবার অতিরিক্ত এন্ট্রি প্রধান এন্ট্রিরই সাপোর্ট সিস্টেম হিসেবে, পরিপূরক হিসেবে অতিরিক্ত এন্ট্রিগুলো থাকে, যার দ্বারা কোনো একটি উপকরণ যা গ্রন্থাগারে আছে তার বিশদ কিছু বিবরণ দিচ্ছে, যেটি শিরোনাম ছাড়াও আরো অন্য কিছুর দ্বারাও খোঁজ তার পড়তে পারে বা পাঠক তার অনুসন্ধান করতে পারে। যেমন ধরুন কো অথর অর্থাৎ সহলেখক এন্ট্রি, সম্পাদকের নামে এন্ট্রি, যৌথ লেখক যারা থাকেন তাদের নামে এন্ট্রি, প্রকাশকের নামে এন্ট্রি হতে পারে। এগুলি অ্যাডেড এন্ট্রির জন্য বা অতিরিক্ত এন্ট্রির জন্য ব্যবহার হয়ে থাকে। এরপরে আসা যাক বিষয় শিরোনাম এন্ট্রি। ধরুন কোনো একটা বিষয়ের উপর বিশেষ চাহিদা সৃষ্টি হয়েছে, তার উপর বই খুঁজতে এসেছেন বিভিন্ন পাঠকগুলি। আমরা সকলেই বর্তমান অতীতে আমরা বলতে পারি যে আমরা করোনার দ্বারা আমরা সবাই ভাইরাসের দ্বারা কোভিড-19 দ্বারা আমরা আক্রান্ত হয়েছিলাম, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই সময় তো অনেক রিসার্চ হয়েছে, তাহলে সেই সমস্ত যে সমস্ত রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ হয়েছে তার তো তথ্য মানে সমস্ত রিসার্চই তো হয় যা এক্সিস্টিং লিটারেচার উপর আছে তার উপর বেস করে, তাহলে সেগুলোকেও কেউ সরবরাহ করেছে। তাহলে সেই সরবরাহের সময় অনেক সময় হয়তো লেখকের নাম জানা যায়নি বা শিরোনাম জানা যায়নি, কিন্তু আমরা জানতে যদি চাই, ধরুন কিছু পাঠক ওখানকার গবেষকরা জানতে চেয়েছেন নিশ্চয়ই যে প্যাথোজেন্সের সম্বন্ধে আপনারা আমাদের কিছু বই দিন, এই বিষয় সম্বন্ধে যদি জানতে পারা যায়। গ্রন্থকারের প্রতিটি গ্রন্থ অথবা উপাদানকে একক হিসেবে ধরে সেই গ্রন্থ বা উপাদানের বিবরণমূলক পরিচয়দান সূচক তথ্য সমষ্টিকে এন্ট্রি বলা হয়। ক্যাটালগের এন্ট্রি বহুমুখী এবং তথ্য নির্দেশক, এবং সেই কারণেই এটিকে মুখ্য এন্ট্রি এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়ক এন্ট্রি বা সন্ধান সূত্রতে দ্বিধাবিভক্ত করা হয়। মুখ্য এন্ট্রি বাধ্যতামূলক, কারণ এটি মূল সন্ধান সূত্র হিসেবে কাজ করে, এবং অন্যান্য সহায়ক এন্ট্রি প্রস্তুত করা হয় গ্রন্থের অন্যান্য সন্ধান সূত্রের প্রয়োজনীয়তা এবং পাঠকের প্রয়োজনীয়তা তার ব্যবহারের বৈশিষ্ট্যের উপর বিচার করে। এই সবগুলো এন্ট্রি ক্যাটালগে বিন্যাস করা হয় বিশেষ ব্যবস্থাপনার রীতি অনুসারে। এক্ষেত্রে দুটি ধরনের রীতি আমরা সবাই খুব জেনে থাকি, একটি বর্ণানুক্রমিক অথবা বিষয়ের নির্দেশক বর্গীকরণ প্রতীক অনুযায়ী, দুটো ভাবে করা হয়ে থাকে। সাধারণত এন্ট্রি আমরা জানি তিনটি প্রকার, আমি আগেই বললাম, মুখ্য এন্ট্রি, অতিরিক্ত এবং বিষয় শীর্ষক এন্ট্রি। আলোচনায় আসি মুখ্য এন্ট্রি। মুখ্য এন্ট্রিতে থাকে গ্রন্থের সামগ্রিক পরিচয় ও তথ্য সমষ্টি, এবং দ্বিতীয় তৃতীয় ধরনের এন্ট্রি মানে যেটা অতিরিক্ত সন্ধান সূত্র আর কি, সহায়ক এন্ট্রি এবং বিষয় শীর্ষক এন্ট্রি, এগুলো অতিরিক্ত সন্ধান সূত্র। মুখ্য এন্ট্রিতে গ্রন্থের পরিচয় জ্ঞাপক যাবতীয় তথ্য বিশেষ রীতি অনুসারে বা ক্যাটালগ কোড অনুসারে জ্ঞাপন করা হয়। সহায়ক এন্ট্রিগুলিতে গ্রন্থের সংক্ষিপ্ততম প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়ে থাকে। এবার আমরা একটু দেখে নিই যে ক্যাটালগ কার্ডটা কেমন হয়। দেখুন, এটা হচ্ছে ক্যাটালগ একটা কার্ড। ক্যাটালগ কার্ডের ছাঁচটি হচ্ছে এরকম, এবং এখানে এই প্রথম ইন্ডেনশন অর্থাৎ লিখন সীমা, দ্বিতীয় ইন্ডেনশন দ্বিতীয় লিখন সীমা, এবং এখানে আমরা দেখছি হরাইজন্টাল লাইন থাকে। হরাইজন্টাল লাইনের উপরে অ্যাক্সেস পয়েন্ট থাকে, এবং এই হরাইজন্টাল লাইনের নিচের দিকে অংশে থাকে বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন। এখানেই গ্রন্থের সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া হয়ে থাকে। এবার ক্যাটালগ এন্ট্রির উপাদানগুলো কি কি? শিরোনাম হতে পারে, ব্যক্তি, লেখক, লেখকের নাম, মুখ্য লেখক, সংগ্রাহী লেখক, ছদ্মনাম বা বইয়ের শিরোনাম হতে পারে। আর বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন বললাম, বিবলিওগ্রাফিক ডেসক্রিপশনে কি কি হতে পারে? বিভিন্ন ধরনের উপাদানের সঙ্গে সঙ্গে যদি চিহ্ন থাকে,
কল নাম্বার থাকে এবং ট্রেসিং থাকে। ক্যাটালগ এন্ট্রির বর্ণনার বিভিন্ন স্তর থাকে। প্রথম স্তরে খুব স্বল্প করে শিরোনাম, দায়িত্বের প্রথম বিবৃতি, সংস্করণ, উপাদানের নির্দিষ্ট বিবরণ, প্রকাশক ইত্যাদি থাকে। বর্ণনার যে দ্বিতীয় স্তর সেখানে একটু অধিক, অর্থাৎ একটি গ্রন্থাগারের জন্য মানক হিসেবে শিরোনাম, তার যা যা তথ্য থাকে সেই তথ্যগুলি দেওয়া হয়ে থাকে। শিরোনাম হতে পারে সমান্তরাল শিরোনাম হয়, অন্যান্য শিরোনাম হয়, তার দায়িত্বের বিবৃতি থাকে, প্রকাশনা থাকে, প্রকাশনার স্থান থাকে, সংস্করণ থাকে, বিভিন্ন ভৌত গঠন থাকে, নানা রকম ধরুন সিরিজের নাম থাকে, নোট থাকে, স্ট্যান্ডার্ড নাম্বার থাকে। তাহলে আমরা দেখছি এই যে বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন, এখানে এই বর্ণনায় কি কি অন্তর্ভুক্ত করা হবে। এক হচ্ছে শিরোনাম ও দায়িত্বের বিবৃতি, দ্বিতীয় হচ্ছে সংস্করণ, তৃতীয় হচ্ছে উপাদান মানে জিওগ্রাফিক মেটেরিয়াল, এই জেনারেল মেটেরিয়াল ডেসক্রিপশন উপাদান, চতুর্থ হচ্ছে প্রকাশনার বিতরণ ইত্যাদি, পঞ্চম ভৌত বর্ণনা, সিরিজ, নোট, স্ট্যান্ডার্ড সংখ্যা বা প্রাপ্যতার শর্তাবলী। তাহলে এই 8টি এরিয়া বর্ণিত আছে, সেটি থাকবে ওই ডেসক্রিপশন এরিয়ায় বা বর্ণনা অঞ্চলে। এবং মুখ্য এন্ট্রি সাধারণত এই যে 3টি অংশ বললাম, যে শীর্ষক মানে যেটা গ্রন্থকারের নাম বা অন্যান্য যে ব্যক্তি, একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান গ্রন্থের মেধা সম্পদ সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত, এবং ক্ষেত্র বিশেষে গ্রন্থ নামও শীর্ষক হিসেবে ব্যবহৃত হতে পারে। শীর্ষক মুখ্য এন্ট্রির বিবরণাত্মক অংশ, এই অংশ গ্রন্থ নাম দিয়ে শুরু হয় এবং গ্রন্থের বহিরঙ্গ তথ্য, অন্তরঙ্গ তথ্য অর্থাৎ বিষয় ও বৈশিষ্ট্যের পরিচায়ক হয়ে ওঠে। এবং তৃতীয় অংশ গ্রন্থাগারের সেলফে গ্রন্থটি সুনির্দিষ্ট অবস্থানের পরিচয়বাহী প্রতীক চিহ্ন বা কল নাম্বার, যেটার দুটি অংশ আমরা সাধারণত জানি, যা একটি বর্গীকরণ শিডিউল অনুসারে তৈরি হয় ক্লাস নাম্বার, আরেকটি তৈরি হয় বুক নাম্বার, সেটিও স্ট্যান্ডার্ড মেনে হয়, কাটার মার্কস দিয়ে হয়ে থাকে বা কোনো প্রতীক হিসেবে মান্যতা মেনে তৈরি হয়। এই কল নাম্বার থাকে। কল নাম্বারই অ্যাকচুয়ালি গ্রন্থ এবং তার মুখ্য এন্ট্রির মধ্যে সংযোগ রক্ষাকারী সেতু। তাহলে তার শেলফের অবস্থানটি সে সুনির্দিষ্ট করা হলো। তাহলে মুখ্য এন্ট্রিতে গ্রন্থাগারের নামের প্রথমে পদবী, পরে ব্যক্তি নাম দেওয়া হয়ে থাকে। প্রথম সংস্করণ না হলে সংস্করণের সংখ্যা দেওয়া থাকে। তারপর ইমপ্রিন্ট অর্থাৎ প্রকাশনার স্থান, তার তারিখ অর্থাৎ খ্রিস্টাব্দ ইত্যাদি থাকে। পরবর্তী তথ্য কোলেশন মানে বাহ্যিক রূপের তথ্য সমষ্টি, গ্রন্থের মূল অংশের পূর্বের পৃষ্ঠাগুলি রোমান সংখ্যায়, মূল রচিত অংশ আরবীয় সংখ্যায়, চিত্র, নকশা, মানচিত্র বিভিন্ন বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেগুলো থাকে। গ্রন্থের উচ্চতা সেন্টিমিটারে দিতে হয়, পেজ নাম্বার দিতে হয়, তারপরে নোট থাকে, সিরিজ নাম থাকে, এই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশ্লেষণাত্মক টিকা মানে অ্যানোটেশন ব্যবহার করা হয়। এর ফলে গ্রন্থের উল্লেখযোগ্য বিশেষত্বগুলির পরিচয় পাঠক পেতে পারেন। এবার মুখ্য এন্ট্রির শীর্ষক একটি হয়। পাঠক অন্য শীর্ষকের মাধ্যমে তো বই খুঁজতে চান, তখন ওই অন্য শীর্ষকগুলো আসলে অতিরিক্ত এন্ট্রিতে লেখা থাকে। এই যে পাঠক অন্য শীর্ষকের মাধ্যমে যখন বইটির সন্ধান করেন বা সন্ধান করবেন এরকম ভেবে সম্ভাব্য বলে ধরে নেওয়া হয়, তখন বিভিন্ন শীর্ষকে অতিরিক্ত এন্ট্রি করা হয়। অতিরিক্ত এন্ট্রির উপযোগিতাই হচ্ছে একাধিক সন্ধান সূত্র নির্দেশের মাধ্যমে মুখ্য এন্ট্রির সন্ধান তথা গ্রন্থের সন্ধান প্রদান করা। এখানে গ্রন্থের পরিচয় খুব সংক্ষিপ্ত থাকে এবং সন্ধান সূত্রের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত এন্ট্রির সংখ্যা নির্ধারণ করা হয়। আর এই যে বিষয় শীর্ষক এন্ট্রি যেটা বলেছি, গ্রন্থের বিষয়কেন্দ্রিক সন্ধান সূত্র ব্যবহারের জন্য এটি প্রস্তুত এবং বিন্যস্ত থাকে। এবার গ্রন্থ প্রকাশনের তো বিভিন্ন পদ্ধতি থাকে, বিভিন্ন রকম পদ্ধতি থাকে। তো সেখানে বিভিন্ন রূপে প্রকাশনা থাকে, বিভিন্ন সংস্করণের প্রকাশনা থাকে, লেখকের নাম পরিচয় সম্পর্কে সংশয় থাকে, একাধিক মানে একই গ্রন্থের বা একই গ্রন্থাকারের একাধিক নাম থাকতে পারে, যেটাকে আমরা যেমন ধরুন নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় বা ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর
বলাই চাঁদ মুখোপাধ্যায়, বনফুল, মানে ছদ্মনাম আর কি অনেকে ব্যবহার করে থাকেন। এই সমস্যাগুলো কিন্তু ক্যাটালগ প্রস্তুতকারীর পক্ষে সমাধান করার জন্য বিধি নির্দেশিত যে নিয়ম নির্দেশ দেওয়া আছে বিভিন্ন কোডে, সেই কোড অনুযায়ী করতে হয়। সেই জন্য আমাদের কোডও ব্যবহার করতে হয় এবং ক্যাটালগ কোড কিন্তু ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কেন কি প্রথমত এন্ট্রিগুলি সকল গ্রন্থাগারে একই রকম, একই বিধি নিয়মে প্রস্তুত, মানে সবগুলি ইউনিফর্ম থাকবে। দ্বিতীয়ত যে কোনো ক্যাটালগ প্রস্তুতকারী যে কোনো সময় ক্যাটালগ প্রস্তুত করলেও একই নিয়মে এক নিয়ম অনুযায়ী হবে, তাহলে তার মধ্যে তার সাম্যতা বজায় থাকবে। বা বিধি নিয়ম অনুযায়ী একই গ্রন্থাগারে একইভাবে ক্যাটালগ প্রস্তুত হবে, আর প্রস্তুতকারী বা ব্যবহারকারী দুজনের মধ্যেই একই রকম ছাঁচ থাকলে তারা অভ্যস্ত হতে পারবে। তার জন্য কোডটি খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি যে এই যে মুখ্য এন্ট্রিগুলো বলছি, মুখ্য এন্ট্রির যে বিভিন্ন উপাদানগুলো, প্রথমত তো শীর্ষক আমি বললাম, দ্বিতীয়ত হচ্ছে ডেসক্রিপশনটায় আমরা কিভাবে আনবো। ডেসক্রিপশনে আমাদের কি আছে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে একদম মুখ্য এন্ট্রির যে ডেসক্রিপশন, সেটা আমি বলছি। প্রথমত তো থাকলো শীর্ষক, মানে যে নামে খোঁজা হবে। শীর্ষক হচ্ছে মানে শীর্ষকের সংজ্ঞা হচ্ছে এন্ট্রিতে লিপিবদ্ধ প্রথম শব্দ বা শব্দগুচ্ছ। শীর্ষক এন্ট্রির শীর্ষ দেশে থাকে। ক্যাটালগের নির্দিষ্ট এন্ট্রির অবস্থান নির্ধারিত হয় শীর্ষকের বর্ণ সমষ্টির উপর নির্ভর করে। মুখ্য এন্ট্রির শীর্ষক আমরা জানি গ্রন্থাগারের নাম, প্রতিষ্ঠানের নাম, গ্রন্থ নাম ইত্যাদিতে হয়ে থাকে। বিভিন্ন প্রকার গ্রন্থের ক্ষেত্রে বিভিন্ন প্রকার শীর্ষক ব্যবহৃত হয়। মুখ্য এন্ট্রি প্রস্তুত করার সাধারণ সূত্রগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এবার এই যে গ্রন্থ নাম আসছে, গ্রন্থ নামের ক্ষেত্রে কি হচ্ছে, টাইটেল স্টেটমেন্ট যেটাকে আমরা বলছি, গ্রন্থের আখ্যাপত্রে গ্রন্থের যে সম্পূর্ণ নাম থাকে সেটাই গ্রন্থ নাম। তো তবে গ্রন্থ নামের সবটাই যে অন্তর্ভুক্ত হবে ক্যাটালগে, সেই বিষয়টা নির্ভর করবে তার উপনাম আছে কিনা বা কোনো বিকল্প নাম আছে কিনা তার উপর। গ্রন্থ নামের পরে থাকছে লেখকের নাম। লেখকের নাম গ্রন্থ নামের সঙ্গে সংযুক্ত হতে পারে যদি শীর্ষকে প্রদত্ত লেখকের নামের শব্দগুচ্ছ থেকে যথার্থ রচয়িতার নামের শব্দগুচ্ছ পৃথক হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রথম সংস্করণ না হলে দ্বিতীয় সংস্করণ যদি হয়, তাহলে দ্বিতীয় সংস্করণ থেকে সেটাকে আমাকে উল্লেখ করতেই হবে। যদি বইটি বা রিসোর্সটি চাহিদা রয়েছে, তাহলে বা প্রয়োজন হয়, বিশেষ সংস্করণের সম্পাদক, অনুবাদক, চিত্রশিল্পী প্রভৃতির নামও লিপিবদ্ধ করা যেতে পারে। এরপর আসছে ইমপ্রিন্ট। ইমপ্রিন্ট কি, গ্রন্থের প্রকাশ স্থান একাধিক স্থানে একসঙ্গে প্রকাশিত হলে স্থানগুলির নাম, প্রকাশনা সংস্থা একাধিক হলে তার নাম, প্রকাশনার তারিখ সেগুলোকে দেয়া হয়। প্রকাশক সংস্থার নাম অনেক ক্ষেত্রে গ্রন্থের গুণগত মানের পরিচয় বহন করে। তাই কোনো কোনো ক্ষেত্রে প্রকাশনা সংস্থা বিশেষ বিশেষ বিষয়ের উপর গ্রন্থ প্রকাশ করে গ্রন্থের গুণগত মানও কিন্তু প্রতিষ্ঠা করে। এবার আমরা যখন প্রকাশনের নাম ক্ষেত্রে আসব, প্রথম আমরা তো প্রকাশনের স্থান দিই সঠিক জায়গায়। যেমন ধরো মানে নিউ দিল্লি, ইন্ডিয়া কিন্তু আমরা দিই না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে স্থান এবং শহর উভয়ের নাম দেওয়া হয়, কিন্তু আমরা জেনারেলি রেস্ট অফ মানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত যে কোনো স্থানের ক্ষেত্রেই আমরা খালি সঠিক জায়গাটা দিই। যদি বলি পশ্চিমবঙ্গ দেবো আমরা, ভারতবর্ষ দেব না। প্রকাশনের নাম লেখা থাকে, প্রকাশকের নাম মাত্র, মানে কেবলমাত্র প্রকাশকের নামটাই লেখা থাকবে, তাতে কিন্তু কোনো লিমিটেড বা প্রাইভেট লিমিটেড এরকম নাম কিন্তু থাকবে না, বা পাবলিশার এই শব্দগুলো থাকবে না, খালি প্রকাশকের নামটাই থাকবে এবং প্রকাশনার বছরটা থাকবে, খালি বছরটা থাকবে। এরপর আসি পরের যে ধাপ, সেটা হচ্ছে ভৌত ধর্ম, অর্থাৎ তার ফিজিক্যাল ফর্ম যেগুলো কি কি। প্রথম যে পৃষ্ঠাগুলো থাকবে, রোমান পরিসংখ্যানে প্রাথমিক পৃষ্ঠাগুলো, যেমন এই যে ধরুন আমি বললাম প্রিফেস থাকে, ডেডিকেটেড পেজ থাকে, ফরওয়ার্ড পেজ থাকে, এগুলো রোমান পরিসংখ্যানে দিতে হবে। যদি থাকে তাহলেও দিতে হবে, যদি না থাকে তাহলে আমাকে ওই যে কোড আমি অবলম্বন করে ক্যাটালগ করছি
সেই কোডে নির্দিষ্ট যা বিধি নিয়ম আছে সেই অনুযায়ী আমাকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আরবিক পৃষ্ঠা সংখ্যা আমাকে দিতে হবে। পৃষ্ঠা সংখ্যা যেটা আছে 1 থেকে 300 বা 1 থেকে 200 বা 1 থেকে 76 সেটা আরবীয় রীতিতে দিতে হবে। বইটি যদি চিত্র থাকে তাহলে সচিত্র বই হলে তার দিক নির্দেশ দিতে হবে। যদি বইটিতে ম্যাপ থাকে সেটিও দিতে হবে। যদি কোনো অ্যাকম্পেনিং মেটেরিয়াল মানে ধরুন বইটির সাথে একটা সিডি আছে, ডিভিডি আছে বা একটা পেন ড্রাইভ আছে, সেটির উল্লেখ রাখতে হবে এইখানে। এবং বইটির যে আকার আকৃতি সেটি সেন্টিমিটারে লিখতে হবে। মানে একটি বই, ধরুন এই বইটির দৈর্ঘ্য এবং প্রস্থ কেবল দৈর্ঘ্যটা লেখা থাকে। তার কারণ হচ্ছে একটি বই যখন বুক সেলফে থাকে তাকের ওপর এইভাবে সেটি রাখা থাকে। সেই কারণে এবার যদি বইটির আকৃতি একটু অন্য ধরনের হয়, ধরুন দৈর্ঘ্যের থেকে প্রস্থ বেশি হয়ে যায়, তখন সেটাকে রাখবার জন্য যাতে সঠিক তাক থাকে তার জন্য বইটির আকার দেওয়া হয়ে থাকে। এবং আমরা সাধারণত জানি যে গ্রন্থাগারে যে সমস্ত তাকগুলি থাকে সেগুলি ফ্লেক্সিবল হয়, অর্থাৎ খোলা পড়া করা যায় যাতে বইয়ের আকার অনুযায়ী সেই তাকগুলোকে সেট করা যায়। সেই কারণে বইয়ের মাপটিও সেন্টিমিটারে লিখতে হয়। এরপর আসি পরের ভাগ, সিরিজের ক্ষেত্রে সব বই কিন্তু সিরিজের হয় না। যার সিরিজ আছে তার নাম লিখতে হবে এবং বই এর সিরিজের যদি নামটা থাকে সেই বিবৃতিতে প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়ে থাকে। এরপরে আসে নোট। নোট এমন একটি এলাকা যা সব ধরনের তথ্যের জন্য বোঝানো হয়, যা বর্ণনার উপাদানগুলির সাথে স্থির করা যায় না। বইগুলিতে অবশ্য মানে সূচি বা গ্রন্থপঞ্জি এগুলো এখানে যদিও বা লেখা হয় বা লিপিবদ্ধ করা হয়ে থাকে, তবুও এখানে এই নোট এরিয়াটা কিন্তু এই স্থানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে সাধারণত ক্যাটালগ এন্ট্রিতে যেসব প্রাথমিক তথ্য থাকে অনেক ক্ষেত্রে তার অতিরিক্ত তথ্য পাঠকের প্রয়োজন হয়। বিশেষ উদ্দেশ্যে পাঠের জন্য গ্রন্থের অতিরিক্ত বহিরঙ্গ তথ্য এবং গ্রন্থের চরিত্র বৈশিষ্ট্যের টিকার মধ্যে উল্লেখ করা প্রয়োজন। এই অংশটি ক্যাটালগ প্রস্তুতকারী নিজস্ব ভাষায় সংক্ষিপ্ত আকারে উল্লেখ করে থাকেন এবং যদি প্রয়োজন হয় তাহলে একটা বিশ্লেষণাত্মক টিকাও দেওয়া যেতে পারে। এইগুলি হচ্ছে মুখ্য এন্ট্রির অংশ এবং মুখ্য এন্ট্রিতে এই নোট এরিয়ার পরে থাকে স্ট্যান্ডার্ড নাম্বার, মানে আইএসবিএন নাম্বার যেখানে দেওয়া থাকে, যা জাতীয় গ্রন্থাগার দ্বারা মানে বইয়ের জন্য একটা নাম্বার, প্রতিটি স্ট্যান্ডার্ড মানে প্রতিটি বইয়ের একটা স্ট্যান্ডার্ড নাম্বার, একটা মানক নাম্বার যেটা তাকে অনুমোদন করে। আর এরপরে যে বিষয়টি থাকে মানে যেটা এই মানে মুখ্য এন্ট্রির এগুলোই মুখ্য বিষয়, তার সাথে থাকে এই যে অ্যাডেড এন্ট্রির যে বিভিন্ন শীর্ষকগুলি না, সেই শীর্ষকগুলির নামগুলো কার্ডের নিচে লেখা থাকে। যে পিজিয়ন হোল আছে সেই পিজিয়ন হোলের নিচে লেখা থাকে ট্রেসিং হিসাবে টু ট্রেস কোনগুলো কাকে ট্রেস করবে, কাকে খুঁজবে না, অতিরিক্ত এন্ট্রিগুলোকে, বা অতিরিক্ত এন্ট্রিগুলোকে আমরা খুঁজে পাবো আমরা মুখ্য এন্ট্রি পর্যন্ত, অতিরিক্ত এন্ট্রি থেকে মুখ্য এন্ট্রিতে আসতে পারছি। এই সম্ভাব্য সূত্রতা, বহুমাত্রিক সূত্রতা, এই জায়গাগুলো আমাদের কাছে আসতে পারে। তাহলে মুখ্য এন্ট্রির শীর্ষক থাকছে, বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন থাকছে, নোট থাকছে, আর থাকছে কি ট্রেসিং। এটা হচ্ছে মুখ্য এন্ট্রির গঠন। আর অতিরিক্ত এন্ট্রিতে কি থাকছে, অতিরিক্ত এন্ট্রিতে সাধারণত মানে মুখ্য এন্ট্রির সঙ্গে সংযোগ রক্ষাকারী, মুখ্য এন্ট্রির এককই মুখ্য, সেটাই যাবতীয় তথ্য নির্দেশ করছে। মুখ্য এন্ট্রির একটাই শীর্ষক, সেটাও ওই নামেই ডাকা হবে বইটি। ওই নামে ডাকা হলেও অন্য নামে, অন্যান্য যে সম্ভাব্য নামে ডাকা হবে তার উপর নির্ভর করে হচ্ছে এই অতিরিক্ত এন্ট্রিগুলো হয়। যেমন ধরুন কখনো সহযোগী গ্রন্থকার থাকেন, সম্পাদক বা অনুবাদক খুব বেশি গুরুত্বপূর্ণ হয়। যেমন ধরুন কমিক্সের বই, সেখানে চিত্রশিল্পী এবং গ্রন্থকার দুজনেই সমান গুরুত্বপূর্ণ, তাদের দুজনের নামেই এন্ট্রি হচ্ছে। একজনের নামে তো মুখ্য এন্ট্রি হচ্ছে, তাহলে আরেকজনের নামে অ্যাডেড এন্ট্রি হবে। কোনো ধরুন ফেস স্ক্রিপ্ট ভলিউম হলে সেখানের অতিরিক্ত এন্ট্রি হচ্ছে, বা
গ্রন্থ নামে মুখ্য এন্ট্রি হলে গ্রন্থকার, সম্পাদক বা সংকলকের নামে অতিরিক্ত এন্ট্রি হচ্ছে। প্রয়োজন যদি হয় সিরিজের নামে অতিরিক্ত এন্ট্রি হতে পারে। তাহলে এই ধরনের এন্ট্রিগুলোকে আমরা অতিরিক্ত এন্ট্রি বলবো। আর বিষয় শীর্ষক এন্ট্রি অতিরিক্ত এন্ট্রি হলেও পাঠকের প্রয়োজনের উপর গুরুত্ব তার নির্ভর করেই এগুলি দেওয়া হয়। এবার আসি ওই সি অলসো যে রেফারেন্স কার্ড বা রেফারেন্সের নীতি, সেটায় যে ধরনের বই সাধারণত পরিচয় জ্ঞাপক হিসাবে কাজ করে, যে এন্ট্রিগুলি রয়েছে সেই এন্ট্রিগুলির মধ্যে মুখ্য এন্ট্রির সঙ্গে গ্রন্থের মুখ্য এন্ট্রির সঙ্গে অতিরিক্ত এন্ট্রি ছাড়াও আরো দুটি শীর্ষক সংযোগ সাধন করে, সেটা বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্রে, সেক্ষেত্রে এই রেফারেন্স এন্ট্রিগুলি কাজ করে। যেটা দেখুন এবং আরো দেখুন এই সন্ধান সূত্রর মাধ্যমে ক্যাটালগের পরিচায়ক হয়ে ওঠে এবং গ্রন্থগুলিকে সন্ধানযোগ্য করে তোলে। তার মানে আমরা দেখছি যে এন্ট্রি হোক না কেন, যে ধরনের এন্ট্রি হোক না কেন, এন্ট্রির মাধ্যমে পাঠকদের জন্য বই এবং অন্যান্য উপকরণ খোঁজা ও ব্যবহার করা সহজ হয়। লাইব্রেরি ক্যাটালগ এন্ট্রিগুলি সঠিক এবং সংগঠিতভাবে বজায় রাখা সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয়। নমস্কার।